হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আজকের ক্লাসে। দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমরা ঢাকা ভার্সিটির 24-25 সেশনের ফিজিক্স কোয়েশ্চেনটা সলভ করব। আচ্ছা, এই বছরের যে ফিজিক্স কোয়েশ্চেনটা সেখানে কয়েকটা এমসিকিউ খুবই কনসেপচুয়াল হয়েছে। যারা আসলেই ভালো মতো কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়াশোনা করছে তাদের জন্য এইগুলো আসলে ইজি ছিল। তবে রিটেনে যে 4টা কোয়েশ্চেন আসছে, 3টাই অলমোস্ট অনেক বেশি লেন্দি। সো 45 মিনিটের মধ্যে তোমার 4টা সাবজেক্ট এর রিটেন লিখতে হইতেছে, যেখানে ধরো অনেকে বায়োলজি আনসার করে, কেমিস্ট্রিতে থিওরি লিখতে হয়, খুবই ডিফিকাল্ট আসলে। বাট এটা নিয়ে না প্যারা খাওয়ার দরকার নেই, কারণ মনে করো অ্যাডমিশনের সাথে বোর্ড পরীক্ষার পার্থক্যটা এখানেই। বোর্ড পরীক্ষা একটা স্ট্যান্ডার্ড সেট করা থাকে যে তোমাকে 80 মার্কস পেতেই হবে A+ পেতে হলে। অ্যাডমিশনে কিন্তু এইরকম না, তোমার হচ্ছে অন্যদের সাথে কম্প্যারিজন বা অন্যদের সাথে কম্পিটিশন। তোমার জন্য যে ইস্যুটা বা প্রবলেমটা বা টাফ যে বিষয়টা, অন্যদের জন্য কিন্তু জিনিসটা সেম। তো তুমি রিটেনে কম সময় পাচ্ছ, বাকিরাও কম সময় পাচ্ছে, তার মানে কেউই কিন্তু পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারবে না আলটিমেটলি, তাই না? সো ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্য বেস্ট হেয়ার, বাট ইউ জাস্ট নিড টু বি বেটার দেন দি আদার্স। তোমার সাথে যারা আছে তাদের থেকে বেটার করতে হবে। তো এটাই হলো অ্যাডমিশনের মেইন কনসেপ্টটা আর কি। সো চলো আমরা তাহলে শুরু করে দেওয়ার কথা না বাইরে, প্রথমে আমরা এমসিকিউ সেগমেন্টটা একটু দেখি কি বলা হয়েছে। 1.1 মিটার দৈর্ঘ্য ও এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আমাদের একটা আনুভূমিক রড আছে, ওইটার এক প্রান্ত আমরা দেয়ালে আটকে দিছি। এটা কিন্তু খুবই ক্লাসিক বা কমন একটা প্রবলেম। অপর প্রান্তে আমরা একটা ভর ঝুলাই দিছি। সো জাস্ট আমাদের কৌণিক বিকৃতি কতটুকু হয়েছে সেটাও বলে দিছে। ধরো আমরা যদি একটু ফিগারটা চিন্তা করি, ফর এক্সাম্পল এখানে আমাদের একটা ওয়াল আছে, সেই ওয়াল থেকে একটা রড ঝুলাই দেওয়া হয়েছে, রডের এক প্রান্ত এখানে আটকানো, অপর প্রান্তে আমরা একটা ভর ঝুলাই দিছি আর কি। ফর এক্সাম্পল এখানে একটা ম্যাচ ঝুলাই দেওয়া হয়েছে এম ভরের। ম্যাচটা আমাদেরকে দেওয়া আছে কত, 31.4 কেজি। আচ্ছা, 31.4 কেজি। এই কারণে দেখো নিচের দিকে একটা ফোর্স এক্সার্ট করতেছে, এমজি ফোর্স। এই জন্য কিন্তু রডটা কিছুটা নিচের দিকে বেঁকে যাবে কাইন্ড অফ। ধরো এত বেশি তো হবে না, আমি এখানে আঁকালে ডিগ্রিটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, বাট দেখতেই পারতেছো যে কৌণিক বিকৃতি যেটা বলে দেওয়া খুবই অল্প, 0.01 রেডিয়ান। সো খুবই ক্ষুদ্র হবে। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে এই যে কিছুটা বেঁকে যাচ্ছে আর কি। সো এই বিকৃতি নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। তো যেহেতু দৃঢ়তার গুণাঙ্ক বের করতে বলছে, ধরো আমরা ধরলাম দৃঢ়তার গুণাঙ্ক ইটা বা কে, যেটা ইচ্ছা তোমরা বলতে পারো। আমাদের পীড়ন লিখতে হবে অর্থাৎ F/A, আর এক্ষেত্রে বিকৃতি পুরোটাই আমরা জাস্ট রেডিয়ান এককে থিটার মাধ্যমে প্রকাশ করে দিতে পারি। তাহলে ফোর্সটা তো অ্যাকচুয়ালি এমজি ফোর্স থেকে আসতেছে। সো এমজি আর নিচে হচ্ছে এ ইন্টু থিটা। আমি একটু ক্যালকুলেশনটা ওই প্রান্তেই যেয়ে করতেছি, এখানে হালকা একটু হাতে ক্যালকুলেশন করতে হবে। তবে দেখো ভরটার দিকে তাকালে বুঝবা, এমনভাবে দিছে যে ক্ষেত্রফল বের করতে দিয়ে তোমার যে পাই ব্যবহার করতে হবে, সেই পাইয়ের মানের সাথে মানে কানেকশন করে দাও, তুমি কাটাকাটি করতে পারবে। সো আসো আমরা করে ফেলি। আমাদের এম এর ভ্যালু হচ্ছে কত, 31.4। ওকে, 31.4। দেন জি হচ্ছে 9.8। এবার এরিয়া দেখো, যেহেতু বৃত্তাকার একটা আনুভূমিক রড, আমরা এরকম চিন্তা করব। সো ওইটাকে আমরা পাই আর স্কোয়ার দিয়ে লিখতেছি। আমি আর পাই না লিখে দেখো একবারে লিখে দিচ্ছি পাইয়ের ভ্যালুটা 3.14। বুঝছো, যেহেতু উপরের সাথে আমি কাটাকাটি করব। এই হলো পাই। আর দেখো আর কত হবে, এটা কিন্তু ব্যাস দেওয়া, ব্যাসার্ধ হবে 1 সেন্টিমিটার। আমি মিটারে নিয়ে এই যে দেন হচ্ছে বর্গ করতেছি। বলো তো আলটিমেটলি এই অবস্থা। ও আমাদের থিটাটাও বাকি আছে। তো থিটাটা হচ্ছে 0.01, ওইটাকে আমরা 10⁻²ই লিখতে পারি বেসিক্যালি। তো দেখো সব কিছু এখানে কাটাকাটি হয়ে যাবে। আমরা যদি একটু অবজার্ভ করি কী কী যাচ্ছে, প্রথমত এই 3.14 দ্বারা এটাকে কাটলে 10 চলে আসতেছে, রাইট? আর সব কিছু 10-এর মাধ্যমে দেওয়া, তো তুমি এই 9.8টাকে অলমোস্ট 10-এর সাথে কল্পনা করতে পারো। সো এটাকেও তুমি 10 কল্পনা করলে উপরে বেসিক্যালি আছে দেখো 10 স্কোয়ার এই, আর নিচে আছে কি 10⁻⁻4 আর -2, মানে 10⁻⁻6। সো আলটিমেটলি 10⁻8 চলে আসতেছে, তাই না? আমাদের অপশনগুলো দেখো সব গিগাতে দাও। আমরা সিরিয়ালটা জানি কিনা যে শুরু হয় কিন্তু মেগা 1000, তারপর আসে হচ্ছে শুরু হয় হচ্ছে কিলো দিয়ে, কিলো মানে 1000, 10 কিউব। মেগা হচ্ছে 10⁻6, দেন আসে হচ্ছে গিগা। বুঝছো, গিগাতে হচ্ছে 10⁹। সো তুমি গিগা দিয়ে লিখলে বুঝতেই পারতেছো, খুবই সিম্পল ক্যালকুলেশন, এটা চলে আসবে 0.1 গিগা প্যাসকেল। তো এই আর কি আমাদের যেই ধ্রুবকটা থাকে সেটার একক আর পীড়নের একক একই চলে আসে। সো আমাদের ফাইনাল আনসার আসতেছে 0.1 গিগা প্যাসকেল। একদম কনসেপ্টটা স্ট্রেইট ফরওয়ার্ড, জাস্ট একটু ক্যালকুলেশনটা একটু ভেঙে ভেঙে করতে হচ্ছে, এবং জি এর মানটাকে আমরা 10 অ্যাজিউম করে নিছি, যেহেতু আমরা কাটাকাটি ইজিলি করতে পারতেছি। ঠিক আছে, ওকে, চলো আমরা সামনেরটায় মুভ অন করি। দেখো কি বলা হয়েছে, আমাদের এক্স অক্ষে স্মরণের ইকুয়েশন, ওয়াই অক্ষে, জেড অক্ষে, মানে 3টা কম্পোনেন্ট দেওয়া আছে স্মরণের। এখান থেকে জাস্ট ভেলোসিটি বের করতে বলছে। সো জাস্ট একবার ডেরিভেটিভ করো, কাজ কিন্তু হয়ে গেছে। তুমি যদি এক্স অক্ষের কম্পোনেন্ট নাও, দেখো তো ভিকে আমি এক্স অক্ষের কম্পোনেন্ট কীভাবে নিব, ডিডি টি অফ
এই যে এক্সের যে অংশটা সেটা, এটাকে আমি আই হ্যাটে রাখলাম, গেল। প্লাস আমি যদি আবার ডেরিভেটিভ করি ওয়াই কম্পোনেন্টটাকে, তাহলে আমি ওয়াই অক্ষে যে বেগটা সেটাকে জে হ্যাট দিয়ে প্রকাশ করলাম। একইভাবে আমি যদি ডিফারেন্সিয়েশন করি জেড অক্ষের যে কম্পোনেন্টটা সেটাকে, ওটাকে পরে আমি কে হ্যাট দিয়ে লিখতে পারি। এমসিকিউতে তো তোমরা এত কিছু কিন্তু লিখবা না, জাস্ট মাথায় চিন্তাটা করবে, আমি বুঝাই দিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে আমি যদি এক্স অক্ষেরটাকে ডেরিভেটিভ করি, দেখো কি হবে, e⁻⁻2t থাকবে, বাট সামনে কিন্তু একটা -2 গুণ হয়ে যাবে চেইন রুলের কারণে, এটা আছে হচ্ছে আই হ্যাট বরাবর। ওকে, প্লাস ওয়াই অক্ষে দেখো কি আছে 2 cos t, কসকে করলে কিন্তু মাইনাস সাইন, আবার চেইন রুলে 3টা সামনে আসবে, সো -6 সাইন কত থ্রাইস টি, এটা হচ্ছে তোমার জে হ্যাট বরাবর বা ওয়াই অক্ষ বরাবর। এবং জেডকে যদি ডেরিভেটিভ করো দেখো চলে আসবে হচ্ছে তোমার সাইনকে করলে কস, সো 4 cos টুয়াইস টি, জাস্ট এতটুকুই, এই পুরোটা হচ্ছে কে হ্যাটে আছে। হ্যাঁ, তোমাকে বলছে হচ্ছে টি ইকুয়ালস টু 0 সেকেন্ড সময়, সো টি এর মান জাস্ট 0 বসায় দাও। দেখো টি এর মান যদি তুমি 0 বসাও, তোমার এখানে সাইন 0 চলে আসবে, সাইন 0 কিন্তু আলটিমেটলি 0, সো এটা থাকতেছে না, cos 0 এর মান 1, সো আলটিমেটলি তুমি পাচ্ছ এখানে e⁻0 মানে 1 -2i, এটা থাকতেছে, আর এইখান থেকে cos 0 তো 1, 4k চলে আসতেছে, -2i প্লাস হচ্ছে 4k। খুবই সিম্পল ক্যালকুলেশন, এটা আসলে মাথায় মাথায় করবা বা হালকা করে একটু রাফ করতে পারলেই হচ্ছে। তাহলে আমাদের আনসার আসতে হচ্ছে -2i প্লাস 4k। এখানে মোস্ট প্রবাবলি ভাইয়া টাইপিংয়ে মিস্টেক করছি, বুঝছো, এটা আসলে 2i হবে, এই যে এই অংশটা 2i হবে, এটা একটু কারেকশন করে নিও, এই আর কি। আচ্ছা, আমি যদি পরেরটায় মুভ অন করি, দেখো আমাদের অপবর্তন গ্রেটিং থেকে এটা আসছে, থিওরিটিক্যাল মনে হচ্ছে, জাস্ট একটু অবজার্ভ করো কি বলা হয়েছে, যে আগে পর্দায় আমরা কিছু পরিমাণ ডোরা পাইছি, এখন যন্ত্রপাতি তুমি এমন একটা তরলে ডুবাই দিছো যেটার প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33, আগে কিন্তু বায়ুতে ছিল এবং বায়ুর সাপেক্ষেই অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করে, এই জন্য বায়ুর যে প্রতিসরণাঙ্ক সেটাকে 1 কল্পনা করা হয়, বুঝছো। তাহলে তুমি বায়ুর থেকে ঘন একটা মাধ্যমে পুরো সিস্টেমটাকে ডুবাই দিছো, তখন তোমার ওই যে ডোরাগুলো সেগুলোর কি অবস্থা হবে, দূরে দূরে সরে যাবে না কাছাকাছি আসবে। তোমার দেখো বেসিক্যালি পাশাপাশি যে দুইটা ডোরা, ধরো এটা হচ্ছে একটা উজ্জ্বল ডোরা আর নিচেরটা হচ্ছে অনুজ্জ্বল ডোরা, এই যে এতটুকুর যে লেন্থটা, এটা কিন্তু আমরা জানি অলমোস্ট এরকম হয় যে λd/a, যদি এটা অপবর্তন গ্রেটিং, সো তুমি এ না দিয়ে এখানে ডি কল্পনা করতে পারো, গ্রেটিং ধ্রুবকটা হবে আর কি, বাট কনসেপ্টটা তো একই। দেখো এই প্রস্থটা কিন্তু পুরোপুরি ল্যামডা এর সাথে প্রপোর্শনাল, ল্যামডা এর সাথে কিন্তু প্রপোর্শনাল, ল্যামডা বাড়লে তোমার এই বেথটাও প্রস্থটাও বাড়তে থাকবে। বাট এইখানে আমরা অন্য একটা প্রতিসরণাঙ্কে তরলে ডুবাই দিছি, প্রতিসরণাঙ্কের সাথে কিন্তু ল্যামডা রিলেশন আবার ব্যস্তানুপাতিক, মানে ওদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান, মিউ ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ল্যামডার সাথে। সো তোমার এই ক্ষেত্রে যেহেতু মিউ বাড়ছে, দেখো 1.33, আগে বায়ুতে ছিলাম, এখন মিউ বেড়ে গেছে 1.33 হওয়াতে, তার মানে ল্যামডা কিন্তু কমে যাবে। আর ল্যামডা কমে যাওয়া মানে কি, এই যে বেথটা দুইটার মধ্যে, এই বেথটা কিন্তু আলটিমেটলি কমে যাচ্ছে, মানে আগে যদি এই অবস্থা হয়, এখন দেখো একটু কাছাকাছি চলে আসবে, আগের চেয়ে একটু কম এরিয়া জুড়ে জিনিসটা থাকবে, সো ডোরাগুলো কিন্তু কাছাকাছি চলে আসতেছে, বুঝছো, বেথটা কমে যাওয়ার কারণে বা প্রস্থটা কমে যাওয়ার কারণে ডোরাগুলো বলা যায় কাছাকাছি চলে আসতেছে। সো এখানে যদি আমি একটু দেখি কোনটা, হ্যাঁ এই যে কাছাকাছি যেটা চলে আসতেছে বলা আছে, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো জাস্ট একটু থিওরিটিক্যাল, তুমি ওই প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল এই আইডিয়াটা একটু চিন্তা করতে পারলেই হচ্ছে। ঠিক আছে, আমি কি ঠিক অপশন মার্ক করছি? হ্যাঁ, চলো পরেরটায় চলে যাই তাহলে। যেমন তোমার যদি এখানে প্রতিসরণাঙ্কটা কম হতো, তখন কিন্তু ল্যামডা কি হতো, বেড়ে যেত, তখন বেথটাও বেড়ে যেত, তখন কিন্তু হয়ে যেত এই যে এরকম ছড়িয়ে যায়, দূরে দূরে সরে যাচ্ছে, বুঝছো, এই আর কি। ঠিক আছে, চলো সামনেরটাই যাই। কি বলো, আমাদের 3টা ভেক্টর দেওয়া আছে, একটা নর্মালের ভেক্টরি ইকুয়েশন দেওয়া আছে, ওইখান থেকে এ বি সলভ করতে হবে, এগুলো কিন্তু খুবই ফাস্ট করে ফেলতে হবে। দেখো কি বলা, স্মল এর সাথে এ গুণ একবারে লিখে ফেলো, তাহলে কি হবে 6ai দেন -8aj গেল, তারপর স্মল বি এর সাথে বি এর গুণ, তার মানে -8bi দেন হচ্ছে +3bj, আর আলটিমেটলি যোগ আছে হচ্ছে শুধু সি ভেক্টরটা, মানে 26i প্লাস হচ্ছে 19j। তোমার লিটারালি যা সহগ সমীকৃত করতে হবে, মানে আই এর গুলো সমান লেখো, জে এর গুলো সমান লেখো, কাজ শেষ। তাহলে আমি যদি আই এর গুলো নেই, দেখো কি কি আছে আমার 6ai, তারপর আছে 8bi মাইনাস আছে যদিও, 8bi নেগেটিভ, আর হচ্ছে 26i। তো তুমি বুঝতেই পারতেছো যে কি লেখা যাবে, তোমার 6a মাইনাস 8b এত ইকুয়ালস টু কিন্তু -26, কারণ 26কে ওই পক্ষে কল্পনা করো। তাহলে আমি যদি 2 দ্বারা ডিভাইড করি, কি আসতেছে thrice a -4b ইকুয়ালস টু -13, এটা একটা ইকুয়েশন,
একটু লেন্দি আর কি ক্যালকুলেশনগুলো। এটা হলো কেবল একটা ইকুয়েশন পাইছি, আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে। ওয়াই এরটার দিকে লক্ষ্য করো কি কি আছে, -8a + 3b, -8a + 3b এত ইকুয়ালস টু -19। সো আমাদের এই দুইটা ইকুয়েশন আসলে সলভ করতে হবে, এই দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। আমি বলবো পরীক্ষার হলে বসে এই দুটো সলভ করতে যেও না, মানে অনেক সময় লেগে যাবে, তোমার তো ক্যালকুলেটর নেই, তোমার অপনয়ন করতে হবে বা প্রতিস্থাপন করতে হবে। তুমি ভ্যালু দিয়ে টেস্ট করে দেখো কোনটা মিলে যায়, দেখবা ম্যাক্সিমামই মিলবে না, বুঝছো? দেখো 3 × 7 = 21 -4 × 5 = 20, 21 থেকে 20 গেলে জীবনে এটা হবে না, এটা আগেই বাদ চলে গেল। এখানে আসো 3 × 5 = 15 -4 × 7 = 28। হ্যাঁ, বি নাম্বারটা মিলতেছে, বাট ওই যে তো দুইটাকেই স্যাটিসফাই করতে হবে। সো এখানেই থেমে যেও না, পরেরগুলো একটু টেস্ট করো, যদি ওইগুলো না মিলে এটাই উত্তর হয়ে যাবে, আমার দুইটাকে স্যাটিসফাই করার দরকার নেই। তাও তুমি চাইলে একবারে দুইটাকেই স্যাটিসফাই করতে পারো যদি চাও। দেখো কত হবে, 5 × 8 = -40 আর 3 × 7 = 21, অবভিয়াসলি -19 হয়ে গেছে। সো অবশ্যই অপশন টেস্টিং কিন্তু এই অপনয়ন প্রতিস্থাপন করার চেয়ে ফাস্টার। সো এই খুঁটিনাটি জিনিসগুলো দেখানোর জন্য কিন্তু আসলে এই সলভ ক্লাসটা, তাহলে এগুলো কিন্তু আহামরিক অন্য কোনো ধরনের কনসেপ্ট না। ঠিক আছে, বুঝতে পারছি? চলো তাহলে সামনের দিকে মুভ অন করি। বি নাম্বারটা আমাদের উত্তর হচ্ছে। ওকে, কি বলে, একটা তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে আমরা এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে গেছি। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা একটা পয়েন্ট, এটা কিন্তু এমন না যে ওকে আমি স্মরণ করাইছি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছি, ওর স্টেট বোঝানো হচ্ছে, মানে আগে যে টেম্পারেচার তাপমাত্রা ছিল এখন সেটার চেয়ে ভিন্নধর্মী টেম্পারেচার চাপ তাপমাত্রা আছে। তুমি ধরো এই পথে একবার গেছো, আরেকটা গেছে হচ্ছে ইয়েলো পথে, এরকম দুইটা পথে গেছে, এটা হলো একটা পথ দিয়ে, এটা হলো আরেকটা পথ দিয়ে, বাট আলটিমেটলি এ পয়েন্ট থেকে বি পয়েন্টেই গেছে। এখানে সবার আগে যে জিনিসটা মাথায় চলে আসতে হবে, এবং ঢাবিতে বারবার এই পোর্শন থেকে কোয়েশ্চেন আসে, শুধু ঢাবি না, প্রত্যেকটা ভার্সিটি এক্সামে, বুয়েট প্রিলিতে এই কনসেপ্টটা বারবার টেস্ট হয়, যে আমাদের অভ্যন্তরীণ শক্তি কিন্তু তুমি কোন পথ দিয়ে যাচ্ছ তার উপর ডিপেন্ডেন্ট না, এটা ডিপেন্ড করে তুমি কোন অবস্থানে আছো তার উপর, এটা স্টেট ফাংশন। তো তুমি এই পয়েন্টে যখন ছিলা, তোমার অভ্যন্তরীণ শক্তি ধরো ইউএ, তুমি যখন এই পয়েন্টে আসছো সেটা হচ্ছে ইউবি। বুঝতে পারছো? আমরা তো অ্যাকচুয়ালি পয়েন্টের শক্তি ক্যালকুলেট করতে পারি না, আমরা পরিবর্তনটা ক্যালকুলেট করব। এইখান থেকে যখন এখানে যাচ্ছি আমরা পরিবর্তনটা ক্যালকুলেট করতে পারি। সো দুই পথেরই তোমার কতটুকু তাপ প্রদান করা হয়েছে বা গৃহীত তাপ কতটুকু শোষণ করছে, কতটুকু কাজ হয়েছে এটা বলা আছে। এইখান থেকে একটা ইকুয়েশন লিখতে বলা হয়েছে। তুমি কি চিন্তা করবা, তোমার দুই পথেরই যে ডিইউ, তুমি যদি এটা ধরো এ আর বি দুইটা কথা বলছে না, তুমি যদি এ থেকে বি পথে যাও, সরি এটা তো এ থেকে বি এরকম কিছু না, বুঝছো? আমি কিন্তু পয়েন্ট ধরছি এ বি, এখানে দুইটা পথ বুঝাইছে আসলে। তো পয়েন্টগুলো আলাদা জিনিস, পথটা আলাদা জিনিস, এখানে যেরকম বুঝাইছে সেটার রেসপেক্টে বলতেছি আর কি, জাস্ট মিসগাইড হয়েও না, ওই জন্য একটু কারেকশন করে দেওয়া যে এটা এ পথে যাওয়া, এটা বি পথে যাওয়া, এগুলো সিলি বিষয়, তো দেখার বিষয় না। তো তুমি এ পথে গেলে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, বি পথে গেলে কিন্তু একই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ভাইয়া। বুঝতে পারতেছো? কারণ তুমি কোন পথে গেলে ম্যাটার করে না, আলটিমেটলি পয়েন্ট দুইটা সেম, সো পার্থক্যটা আলটিমেটলি সেম আসবে। ওই যে একটা বস্তু তুমি ভূমি থেকে উপরে নিতেছো, সেটা আঁকা বাঁকা পথে নিচ্ছ না সোজা পথে নিয়ে নিচ্ছ, দ্যাট ডাজন্ট ইভেন ম্যাটার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এরপরে কি লিখতে পারি, তোমার অভ্যন্তরীণ শক্তি কি হবে, তুমি তো ফর্মুলাটা জানোই যে ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো তুমি ডিইউকে জাস্ট লিখতে পারবা কিউ মাইনাস ডাব্লিউ, মানে তাপ মাইনাস হচ্ছে কাজ। তাহলে যেহেতু এখানে কিউ দিয়ে দাও, আমি বলতে পারি Q1 মাইনাস হচ্ছে W1, আর এখানে লেখা যায় Q2 মাইনাস হচ্ছে W2। মানে এই জিনিসটা তো থিঙ্ক করারও কিছু নেই, পরীক্ষার হলে বসে তুমি বুঝছো ইউ দুইটার সেম, মানে অভ্যন্তরীণ শক্তির পার্থক্য সেম, মানে এখান থেকে ইকুয়েশন ডিরেক্টলি দেখে বলে দিতে হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেখো এই যে এইটা, তাই না? একটু দেখো আমি ঠিক অপশন মার্ক করছে কিনা, বুঝছো? তোমরা ঠিক অপশনটা মার্ক করে নিও নিজেটা। ওকে, চলো সামনের দিকে মুভ অন করি। এটা দেখো কি বলা হয়েছে, এটা একদম মানে চোখে দেখার সাথে সাথে বলে দিতে হবে। সেমিকন্ডাক্টর থেকে আসছে, তোমরা আইসিটিতেও পড়ো, এক্সঅর গেটে কিন্তু ইনপুট দুইটা ভিন্নধর্মী হলে আউটপুট 1 আসে, বুঝছো? সো এটা আর আমি এক্সপ্লেন করতে যাব না। ইনপুটগুলো যদি ভিন্নধর্মী হয়, কোনটায় আছে দেখো তো, ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট 1 হয়। দেখো ট্র্যাপ কিন্তু ছিল, আমি এটাতে মার্ক করতে নিয়েছিলাম, বাট আউটপুট 1 হবে ইনপুট ভিন্ন হলে। মানে ধরো তোমার ইনপুট এরকম 1 1, তখনও তুমি আউটপুট 0 পাবা। ইনপুট যদি এমন হয় 0 0, তখনও 0 পাবা। বাট যদি এমন হয় 1 0 দেন 1 পাবা, অথবা 0 1 দেন 1 পাবা। মানে তোমার ইনপুট দুইটা ভিন্নধর্মী কিনা এইটা ম্যাটার করতেছে, এই যে এই দুই কেস। বুঝতে পারছো? ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করি। পরেরটা কি বলা হয়েছে, এটাও একদম জাস্ট ফর্মুলার ম্যাথ। একটি প্রোটনের গতিশক্তির মোট শক্তির 75% প্রোটনটার দ্রুতি বের করতে হবে আর কি। সো আমরা জানি মোট শক্তির যে ইকুয়েশন E = mc², একবারে লিখে ফেলি না, বলা আছে হচ্ছে গতিশক্তি মোট শক্তির এত %। সো আমার গতিশক্তি কি, m - m0 ইন্টু হচ্ছে c², এটা হলো গতিশক্তি। আর মোট শক্তি হচ্ছে m × c²,
বলছে গতিশক্তি হচ্ছে মোট শক্তির 75%। সো গতিশক্তি কতটুকু? মোটটার 75, দ্যাট মিনস 75 ডিভাইডেড বাই 100। এখন জাস্ট বেসিক ক্যালকুলেশন করবো, এম কে রিপ্লেস করবো, আর কিচ্ছু না। আগে সিটা কেটে দিলাম, ওটা শুধুই ঝামেলা করবে। তো আসলে একটু ক্যালকুলেট করি, কি করব? এম কে তোমার ভাঙতে হবে, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মাইনাস হচ্ছে এম নট, ওই পক্ষে আবার ভাঙতে হবে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এখানে কিন্তু তুমি যদি ডিভাইড করো মানে 0.75 সামথিং চলে আসবে। সো আমি যদি দেখো দুইটা একই কম্পোনেন্ট, একই ভ্যালু, এখানে আছে 1, এখানে আছে 0.75। সো এটাকে আমি এই পক্ষে এনে বিয়োগ করে দিলে বুঝতেই পারতেছো 0.25 এর এইটা রয়ে যাবে এম নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বুঝছো? আর এই এম নটটাকে তো আমি ওই পাশে পাঠাইতেই পারি। সো এই এম নটটা ওই পাশে পাঠাইলাম, কেন পাঠালাম? ওই ক্যাটাকাটি করে দিব আর কি, তুমি ডিরেক্ট যোগ বিয়োগ করতে পারতে, একই কথা ঘুরে ফের, বুঝছো? তো এটাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, আলটিমেটলি আমি এই দুটা কেটে দিলাম। এখন তুমি জাস্ট ভি এর ভ্যালুটা ক্যালকুলেট করার ট্রাই করো, কী হবে? 0.25 ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন বর্গ করো, করে ক্যালকুলেশন করে ফেলো। আশা করি এই টাইপের ক্যালকুলেশনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করছো ইউনিভার্সিটি এক্সামের জন্য। সো তুমি যদি 0.25কে বর্গ করো, কী চলে আসবে দেখো? আমি এভাবে একটু চিন্তা করি, 25/100, এইটার উপরে স্কোয়ার, আর ওই পক্ষে আছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আমি যদি এখানে দেখি, এখানে আসবে 625 ডিভাইডেড বাই হচ্ছে 0000। এরকম 10 জাতীয় বা 100 জাতীয় কিছু থাকলে শূন্য ডাবল হয়ে যায়। শূন্য আগে 2টা ছিল, এখন 4টা হয়ে গেছে। আর 25কে বর্গ করলে 625, ঠিক আছে? সো এইখানে থাকতেছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি যদি একটু ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালুটা জাস্ট বের করে আনো, 1 মাইনাস এইটা আসবে। সো 1 থেকে এটা বিয়োগ করলে কত আসবে বলো তো? 10,000 থেকে 25 বিয়োগ যাবে, তাই না? 10,000 থেকে 625 বিয়োগ ডিভাইডেড বাই আবার সেই 10,000, এই। সো তোমার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দাঁড়াচ্ছে, এখানে যদি বিয়োগফলটা করি, 5 থাকতেছে, হাতে 1 3, এ হলো 7, হাতে 1 7, এই হলো 3, হাতে 1 এই 9, আর নিচে তো 10,000 ছিলই। সো আলটিমেটলি তুমি যদি রুট করে দাও তাহলে ভি এর ভ্যালু আসবে, আমি আসলে জানি না এটাকে রুট করলে কত আসে। সো আমরা একটু অপশন দেখব। নিচেরটাকে করলে তো আমরা জানি 100 চলে আসবে, আর সি তো ওই পাশে গুণ হইছেই। সো অপশনগুলো যদি একটু দেখি কোনটার দিকে যেতে পারে, রুট ওভার 15 সামথিং কিছু কি হবে? এটা আসলে খুবই ডিফিকাল্ট, বুঝছো? আমার নিজের কাছে জানা নাই। আমি এইটুকু শিওর, দেখো 16 জাতীয় কিছু এখানে আসবে না। সো হয় এটা আর না হয় এটা। আমার মনে হচ্ছে এ নাম্বারটা হবে। কেন জানো? কারণ কখনোই 9375 এখান থেকে আমি 3/4-এর রেশিওতে আসতে পারবো না এই দুইটার মধ্যে। আমার নিচে যেহেতু 100, উপরে তুমি 25-এর গুণিতক জাতীয় কিছু ভাবতে পারো। কেন? ওই যে 4 25-এ যেহেতু 100, আমরা তো গেস করতেছি এ নাম্বারটা হইতে পারে। সো উপরে 25 রুট করার পর বের হয়ে আসবে, কারণ 25 দিয়েই তো পরে 100-কে কাটা হয়েছে, তাই নিচে 4 চলে আসছে, বুঝছো? সো উপরে আই গেস এরকম টাইপের কিছু হবে, 25 × 15 এর রুট ওভার, দেন 25টা 25 স্কোয়ার, বুঝছো? তার মানে ওটা 625 হবে। তারপর রুট হয়ে 25 বাইরে চলে আসে, দেন কাটাকাটি যে নিচে 4, বুঝছো? আলটিমেটলি তুমি কিন্তু এটা গেস করতে পারলেই হচ্ছে যে আমার উত্তর এ নাম্বার হবে। তুমি তো এটা রিটেন এক্সাম করতেছো না, সো বুঝাই যাচ্ছে এই নাম্বারটাই উত্তর হবে। ঠিক আছে, চলো মেইন কনসেপ্টটাই আসল বিষয়। এই হাতে ক্যালকুলেশন আমি আর ভাগ দেখাইনি, 5 দিয়ে 25 দিয়ে ভাগ করা, আমি জাস্ট গেস করে দেখো রাইট আনসারে কিন্তু পৌঁছাই গেছে। ঠিক আছে, চলো। একটা বুলেট সোজা উপরের দিকে নিক্ষিপ্ত হয়, 10 সেকেন্ড পর প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। চূড়ান্ত দ্রুতিকত, একদম 9-10-এর গতির ম্যাথ। তুমি একটা বুলেট ছুঁড়ে মারছো, ধরো, যেহেতু কিছু বলা নাই, আমি ধরো মাটি থেকেই মারছি, এটার একটা আদিবেগ ছিল, এরপর সেটা আলটিমেটলি আসলে তো সোজা পথেই পড়ে, আমরা বোঝার জন্য আর কি দেখাই যে এইভাবে পড়ছে, এই যে আবার নিচে ফিরে আসছে। এই যে যখন বললো চূড়ান্ত দ্রুতি কত, মানে সে কিন্তু ইউ বেগেই আবার ফিরে আসে, তো সেই ইউ বেগটাই কত। তো যেহেতু টাইম বা পর্যায়কালটা দেওয়া আমরা সবাই জানি 2u/g, আমার আসলে এটা এক্সপ্লেন করার দরকার নেই আমার কাছে মনে হয়। তো 10 সেকেন্ড হচ্ছে পর্যায়কাল, 2 ইন্টু আমি বেগটাই বের করতে চাই, নিচে হচ্ছে 9.8। সো আলটিমেটলি দেখো এখানে গুণ হলে 98 হয়ে যাবে, 2u। সো 98-কে অর্ধেক করে দাও, দ্যাট মিনস ইউ এর ভ্যালু চলে আসতেছে 49। সো এরকম কয়েকটা ম্যাথ কিন্তু থাকবে, এগুলো একদমই সময় নেওয়া যাবে না। সো সি নাম্বারটাই আমাদের আলটিমেট আনসার। ওকে, চলো সামনেরটাই মুভ অন করি। আচ্ছা, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। একটা আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর প্রাথমিকভাবে একটা বস্তু স্থির আছে, আমরা ধ্রুব বল প্রয়োগ করতেছি এবং আনুভূমিকভাবে বলটা প্রয়োগ করতেছি। এখন আমাদের বলের সাথে এখন কাজের সাথে ওই বস্তুর যে দ্রুতি, তার গ্রাফটা কীরকম হবে? তুমি কাজ আর বেগ দুইটা একসাথে শুনলেই মাথায় কিন্তু কাজ শক্তি উপপাদ্য চলে আসতে হবে। কারণ কাজ শক্তি উপপাদ্য কী ছিল? তোমার যে নেট কৃত কাজ, ডাব্লিউ টোটাল বা ডাব্লিউ নেট যাই বলো, সেটা মোট গতিশক্তির পরিবর্তনের সমান, ইকে টোটাল।
এভাবে বলতে পারো। এক্ষেত্রে তো কাজ করতেছে আমাদের সেই যে বল, সেই অবশ্য আমাদের ডাব্লিউ বনাম এই চাইছে, সো আমরা ডাব্লিউটাই রাখি, আমাদের যে এফ ফোর্স তার দ্বারা বল ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন আর কি। আলটিমেটলি সে তো ইনিশিয়ালি স্থির ছিল, সেটা তো ভাইয়া শূন্য। তো দেখো দেখাই যাচ্ছে এইটুক, তুমি এইটা নিচ্ছ ওয়াইয়ে, এই যে কাজটাকে নিচ্ছ ওয়াইয়ে, আর ভি স্কোয়ারকে নিচ্ছ এক্সে, মানে এক্স স্কোয়ার। বলো তো কার মতো দেখতে? ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স স্কোয়ার, মানে কাইন্ড অফ আমাদের এই টাইপের একটা প্যারাবোলা, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এই টাইপের যে কোনো প্যারাবোলার মতো দেখতে। সো এই টাইপের প্যারাবোলা দেখতে কিন্তু এই যে আপওয়ার্ড এইরকম হয়। সো আমরা নেগেটিভ সেগমেন্টটা নিব না, আমরা জাস্ট এই যে এই সেগমেন্টটাকে নিব এরকম উপরের দিকে। সো আমার এখানে একটু ঘোলা তো মনে হচ্ছে, হ্যাঁ এটাই মোটামুটি এটাকেই দেখা যাচ্ছে, অর্থাৎ বি নাম্বার কোয়েশ্চেনটা আমাদের রাইট আনসার হবে। তো যে কোনো গ্রাফের বেসিক কিন্তু এইটা, তোমার ইকুয়েশন লিখতে হয়। অনেকে দেখি গ্রাফ আন্দাজে দাগায়, না ভাইয়া, তোমার ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে, সেখানে কোনটা ওয়াইয়ে কোনটা এক্সে বসাও, দেখো, জাস্ট মিলাও, তোমার চেনা যে আকারগুলো ওগুলোর মধ্যে একটা আসবে, সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এইগুলোই কিন্তু। ঠিক আছে, চলো পরেরটায় মুভ অন করি। কি বলা হয়েছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে, এটাও খুবই কমনলি আমরা করি এবং মানে এটা রিটেনে বোর্ড পরীক্ষায় আসে, তাই না? সো এটা কিন্তু পারতে হবে, তোমাকে ভ্যালুও বসাতে বলেনি, জাস্ট ইকুয়েশনটা লিখতে হবে। সো ধরো ফর এক্সাম্পল আমি পৃথিবী নিচ্ছি, এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর কেন্দ্রও দিয়ে দিলাম। তুমি ইনিশিয়ালি ধরো ভূপৃষ্ঠে আসো, এই যে কেন্দ্র থেকে ইনিশিয়ালি তুমি পৃষ্ঠে ছিলা, ঠিক আছে। এখন একটা নির্দিষ্ট উচ্চতায় ধরো উঠে গেছে, এই যে উপরের দিকে একটা উচ্চতায় ধরো উঠে গেছে, এটাকে আমি অন্য একটা কালি দিই, এখানে উঠে গেছে। তুমি ইনিশিয়ালি ছিলে এখানে, এই যে তোমার অবস্থান এক্স ইনিশিয়াল, আর এখন ফাইনালি আসছো এখানে এক্স ফাইনাল। সো তোমাকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে নিতে কি পরিমাণ কাজ করতে হয়, এটার ইকুয়েশন কিন্তু আমরা জানি, যে সেই কৃত কাজটা হচ্ছে এইরকম, জি ইন্টু এম হচ্ছে আর্থের, আর যাকে নেওয়া হচ্ছে ধরো এটা হচ্ছে স্মল এম বস্তুটা, এটা হচ্ছে ক্যাপিটাল এম পৃথিবী বা গ্রহ যেই আছে, ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ইন্টু 1/x ইনিশিয়াল মাইনাস 1/x ফাইনাল। বুঝতে পারছো? এখন এই ক্ষেত্রে যে কাজটা সেটা তুমি কিভাবে করতেছো, ওকে একটা বেগ দিয়ে উপরে ছুঁড়ে মারতেছো না, সো তুমি একটা গতিশক্তি দিচ্ছ। সো আমি একবারে বসাই দিচ্ছি যে আমাদের কৃত কাজটা আসলে আসতেছে ওর উপর, কার উপর, ওই বস্তুটার উপর, স্মল এম এর উপর। স্মল এমকে আমরা একটা বেগ দিচ্ছি ভি স্কোয়ার, সেই বেগটাই তো আমাদেরকে বের করতে বলছে, ভি আই দেওয়া, আমরা আর কি র ভাবেই ক্যালকুলেশন করতেছি। তাহলে জাস্ট আমাদের ভিটা হবে দেখো কীরকম, এই 2 ওই পাশে যাবে, এম এম কিন্তু কেটে গেছে, সো থাকতেছে জি এম ইন্টু ইনিশিয়ালি তুমি কই ছিলা, আর্থের যে রেডিয়াস সেখানেই ছিলা, মানে রেডিয়াসে তো ছিল না, ভূপৃষ্ঠে ছিল, ওই ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াসের সমান, ওকে। মাইনাস অনেকে এই অংশটা ভুল করে, দেখো তুমি উচ্চতাটা উঠছো হয়তো এইচ পরিমাণ, বাট আরও তো ছিল আর পরিমাণ উপরে, সো এখন কিন্তু এইচ প্লাস আর, বুঝছো? সো এখনের দূরত্বটা হবে এইচ প্লাস আর, আর উপরে তো 1 ছিলই, সো এইটাই দেখো বের করতে বলছে, আমার জাস্ট একটা রুট চলে আসবে আলটিমেটলি, কেন, ওই যে ভি স্কোয়ার ছিল, রুট হয়ে যাবে, এটাই জাস্ট ওদের টার্মগুলো দিয়ে দেওয়া। আচ্ছা আমি কিন্তু 2টা মিস করছি, 2টা ওই পাশে গেছে না, এই যে 2 গুণ হয়ে গেছে, সো 2gm খুঁজো, এই যে 2gm 1/r, তুমি একটু দেখো তো অপশন কোনটা রাইট, মানে এখানে তো বিয়োগ দেওয়া, তোমার লাগবে প্লাস একটা, সো অপশন দেখো বি নাম্বারটাই হচ্ছে বলে আমার মনে হচ্ছে, আমার মানে সবই একই রকম লাগতেছে, তোমরা নিজের একটু দেখে নিও, যেমন হ্যাঁ এই যে মাইনাস দেওয়া হবে না, এটাও হবে না, সো বি নাম্বারটাই হচ্ছে। ঠিক আছে, চলো সামনে মুভ অন করি। কি বলা হয়েছে, এই প্রশ্নটা দিয়ে অনেক হাইপ উঠছিল, তাই না, অনেকে অনেক ধরনের কথা বলছিল। ঠিক আছে, আমরা অত হাইপ টাইপে যাব না, আমি যা দেখো কিছু বেসিক কথা বলবো। ফর এক্সাম্পল আমাদের একটা সরল দোলক আছে, স্পেস কোথায়, যে কোনো নর্মাল যে সরল দোলক সেখানে কি অবস্থা হয়, বা যে কোনো দোলক, সরল দোলক ভুলে যাও, আসলে দোলক, সরল দোলকে তো তোমার বিস্তারটা খুবই অল্প হতে পারে, কৌণিক বিস্তারটা মাত্র 4 ডিগ্রির মতো হয়, ওইটাই সর্বোচ্চ। ধরো এই হলো আমার যে কোনো দোলক, এই হলো একটা ম্যাচ ঝুলানো আছে এম। এখন ও যখন ওর বিস্তার অবস্থানে যায়, ধরো এটা হলো ওর বিস্তার অবস্থা, আমি একটু কল্পনা করতেছি, এখানে যায় তখন কি ঘটে, মানে ওর উপর কি কি বল ক্রিয়া করে, দেখো অবভিয়াসলি ওর নিচের দিকে যে ওজন সেটা তো আছেই, নিচের দিকে ওর যে গ্র্যাভিটি এমজি সেটা আছে, এবং এই সুতার যে টান বল টি সেটা আছে। আমি করব কি দেখো, একটু এই জায়গাটাকে ভেঙে নিচ্ছি, উপাংশে ডিভিশন করতেছি, এটা যদি থিটা হয় এটাও কত হবে বলো, এমজি কস থিটা, এইদিকে উপাংশটা, আর এর লম্ব বরাবর এই দিকে কিন্তু আসতেছে আমাদের এমজি সাইন থিটা, রাইট, এমজি সাইন থিটা। এখন একটু লক্ষ্য করো, এই এমজি কস থিটা আর টি এরা কিন্তু পরস্পর ব্যালেন্স হয়ে যাচ্ছে, কেন, বলটা এদিকেও উঠতেছে না এদিকেও উঠতেছে না, দুইটা পরস্পর ব্যালেন্স হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এমজি সাইন থিটা যে ফোর্সটা, আমি আরেকবার একটু দেখাই, দেখো এই দুইটা হচ্ছে ব্যালেন্স হচ্ছে টি আর এমজি কস থিটা,
টি আর এমজি কস থিটা এই দুইটা পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছে, কিন্তু এই যে এমজি সাইন থিটা এটাই কিন্তু বলটাকে এদিকে টেনে আনতেছে, তাই আমাদের দোলকটা ক্রমাগত এভাবে মুভ অন করতেছে। সো এই ফোর্সটা অলওয়েজ থাকতেছে। ওকে, দেন তোমার আরও এক্সট্রা কি ফোর্স আছে, ও একটা বৃত্তাকার গতি করতেছে না, সো ওর কিন্তু কেন্দ্রমুখী বল আছে, অর্থাৎ কেন্দ্রের দিকেও ফোর্স কাজ করতেছে, সেটা আসলে টি আর এমজি কস থিটা সেটার লব্ধি, সেই কেন্দ্রমুখী বল। সো এই অবস্থায় আমি যদি ওকে আবার আঁকাই, ওর উপর কিছু ফোর্স আছে এই দিকে যেটা এমজি সাইন থিটা ওকে নিচে যেভাবে নামতে হেল্প করতেছে, আর কিছু পরিমাণ ফোর্স তো আমার কেন্দ্রের দিকে আছেই। কেন? কারণ ও কিন্তু একটা অর্ধবৃত্ত হলেও বা বৃত্তাকার পথ হলেও পার করতেছে। তো এটা হচ্ছে কেন্দ্রমুখী বল এফসি, আর এটা হচ্ছে বলতে পারো ওই যে এমজি সাইন থিটা ওজনের একটা উপাংশ, সেটা। এই দুইটা ফোর্স কাজ করতেছে। সো ওর যে কোনো ত্বরণ সেটা কিন্তু এই দুইটা ফোর্সের কারণে তৈরি হবে। সো আলটিমেটলি নিট যে ফোর্সটা সেটা ওর কাজ করবে যেই দিকে আর কি বলের ফোর্সটা বেশি, ওই দিকে অ্যাঙ্গেল ওয়াইজ যাবে। তোমরা ভেক্টর জানো, এর মাঝ বরাবর তোমার নিট ফোর্সটা কাজ করবে, নিট ত্বরণটা ওই দিকে হবে। তো তুমি যদি একটু প্রত্যেকটা অবস্থান খেয়াল করো, তোমার সি নাম্বার যে অপশনটা সেটাই কিন্তু কারেক্ট আসতেছে। দেখো, কারণ তুমি যখন একদম সেন্টারে চলে আসছো তখন দেখো থিটার ভ্যালু তো 0, তো তখন কিন্তু আর এমজি সাইন থিটা নাই, তখন একমাত্র আছে কেন্দ্র বরাবর ফোর্সটা। তো দেখো এই যে কেন্দ্রের দিকে যে ফোর্স আপওয়ার্ড, আপওয়ার্ড তো না, ভেতরের দিকে ওইটা এখানে শো করতেছে। আর অন্যান্য সব অবস্থানে এই যে নিচের দিকে একটা, কেন্দ্রমুখী আরেকটা, তোমার দুইটা মিলে কিন্তু নিট ফোর্স দেখতে পাচ্ছ। দেখো কেন্দ্রমুখী একটা, এমজি সাইন থিটা, দুইটা মিলে এই যে কেন্দ্রমুখী ফোর্স। সো আই গেস এই জিনিসটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড ছিল। জাস্ট বেসিকটা কি অনেকে অন্যরকম এক্সপ্লেনেশন দিচ্ছে, অ্যাকচুয়াল বেসিকটা আমি হালকা করে একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, চলো তাহলে সামনের দিকে আমরা আস্তে আস্তে মুভ অন করি। ওকে, কি বলা হয়েছে, একটি প্রক্রিয়া একটা আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে, সেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃত কাজের সমান, মানে তোমার এই ক্ষেত্রে যে তাপ শক্তির পরিবর্তন ডিকিউ সেটা হচ্ছে ডিডাব্লিউ এর সমান। তার মানে কি, এটা কখন সমান হয়? তোমার ফর্মুলা তো এইটা, ফর্মুলা তো এইটা, কখন সমান হবে? যদি এইটুকের ভ্যালু 0 হয়। তার মানে আবার দেখো সেই কোয়েশ্চেন, আমি যে বারবার বলি ডিইউ বা ভার্সিটি এক্সাম এই কনসেপ্টটা এত পছন্দ করে, আবার দিয়ে দিছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্যই, অভ্যন্তরীণ শক্তি নিয়ে খেলতেছে। অভ্যন্তরীণ শক্তি কিন্তু সরাসরি তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তো তোমার ডিউ যেহেতু ফিক্সড, এই ক্ষেত্রে টিটাও ফিক্সড হবে, সরি ইউ যেহেতু ফিক্সড, ডিউ হচ্ছে 0, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা 0, তার মানে এটা টি কনস্ট্যান্ট বা স্থির, দ্যাট মিনস সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়া যদি চাপ দ্বিগুণ করা হয় আয়তন অর্ধেক হবে। এটা আমার বলে দেওয়ার কিছু নেই, তোমরা নিজেরাই বুঝতে পারবা। জাস্ট দেখো এই কনসেপ্টটা বোঝা লাগতো কোয়েশ্চেনটা দেখার সাথে সাথে। সো আমাদের উত্তরটা হবে আয়তনটা কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। সো খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। চলো পরেরটায় মুভ অন করি। আমাদের একটা পোস্ট অফিস বাক্স আছে, এটার সবগুলা বাহুর কথা বলা। তার আমি এইভাবে একটু চিন্তা করতেছি, এটা একটা বাহু, এটা একটা বাহু। তুমি নর্মালিও চিন্তা করতে পারো, আমি একটু হুইস্টন ব্রিজের মতো করেই ভাবতেছি। ওই কনসেপ্টটাকে মডিফাই করেই তো তোমার পোস্ট অফিস বাক্স তৈরি করা হয় আর কি। তো ধরো এটা হচ্ছে আমার পি কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। ওকে, আমাদের চতুর্থ বাহু এসে তোমার দৈর্ঘ্য বলে দেওয়া, তোমার এরিয়া বলে দেওয়া, এবং কি করছে, একই ধাতুর দুইটা তার সমান্তরালে যুক্ত করা। এইখানে অ্যাকচুয়ালি এই যে একই ধাতুর দুইটা তার সমান্তরালে যুক্ত করা, আমি একটু দেখাই দিই, এরকম এরকম দুইটা তার। সো ফর এক্সাম্পল এই রোধ, এটার রোধ যদি আর হয়, এটার রোধ যদি আর হয়, দুইটাকে একসাথে তুমি এরকম লিখতে পারো। দেখো এগুলো তো ছিলই আগের মতো। ওই দুটাকে যদি আমি একটা ইকুইভ্যালেন্টে রেখি, ধরো আর ইকুইভ্যালেন্ট আগের দুইটা, সেটা কিন্তু হবে r/2। কেন? একই মানের যদি রোধ হয় এবং এটা প্যারালালি যুক্ত থাকে, তাহলে যত সংখ্যক থাকে সেটা দ্বারা ভাগ হয়ে যায়। যদি 3টা থাকতো ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধটা আসতো, তত /3। বুঝতে পারছো? আমি একটা জাস্ট বানিয়ে নিলাম। ঠিক আছে, এখন পি বাহু থেকে 1000 ওহম বলা আছে, এই বাহুতে কত, কিউ বাহুতে 10 ওহম এটাও বলা আছে, এবং আর বাহুতে 2000 রোধের 2000 ওহম রোধের প্লাগ উঠালে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়, মানে সাম্য অবস্থানে থাকে আর কি। তাহলে উপাদানের আপেক্ষিক রোধ বের করতে হবে। তো আমাদের বেসিক যে ফর্মুলা সেখানে চলে যাই, পি/কিউ রেশিওটা আর কি সমান হচ্ছে r/s, রাইট? তো আমাদের প্রত্যেকটার ভ্যালু দেখো বলে দিছে। পিতে কত বলা, 1000, কেয়ারফুলি একটু বসাই। পিতে 1000 বলে দিছে, কিউতে হচ্ছে 10, ওকে কিউতে 10, দেন আমাদের আর এ বলে দিছে হচ্ছে 2000, ওকে। দেন এস এরটা একটু ট্রিকি, এসে কিন্তু হবে তোমার r/2, আরটা আবার কত, আমরা সবাই জানি আর ইকুয়ালস টু কিন্তু রো এল বাই এ। তোমাকে কোয়েশ্চেনে এলও দিয়ে দিছে, দেখো এলও দিয়ে দিছে, এও দিয়ে দিছে, এই রোটাই বের করতে বলছে, বুঝছো? সো আমরা রোটাকে বের করে আনবো। আমি এক কাজ করি, আগে এখান থেকে এসটা বের করে ফেলি, তাহলে ক্লামজি হবে না ক্যালকুলেশনগুলো। তো আমি যদি এস বের করতে চাই, এস উপরে চলে আসে, তো এখানে তো 100 হয়ে যায়। সো আলটিমেটলি তুমি 100 দিয়ে 2000কে ভাগ করতেছো, তো দুইটা শূন্য কেটে যাবে, 20 চলে আসবে। তো এস এর ভ্যালু হচ্ছে 20 ওহম, এখানে 20 ওহমকে জাস্ট কাজে লাগাও। আমি একটু জায়গা করে নিই না,
সো বুঝো এই 20 ওহম কিন্তু আমার R/2 এর ভ্যালু বা ইকুইভ্যালেন্ট। সো আমরা এইভাবে লিখতে পারি যে R/2 ইকুয়ালস টু 20 ওহম। সো আর এর ভ্যালু কিন্তু 40, ওইটা বুঝলাম, বাট আর কে ভাঙো, কি লেখা যাবে, রো এল বাই এ, সেটা ইকুয়ালস টু 40। আমরা রোটাই বের করতে চাই। এল এর ভ্যালু কত দেওয়া, তোমার 1 মিটার, সো এটা ইম্প্যাক্ট ফেলবে না। এ এর ভ্যালু দেওয়া আছে 10⁻⁻6, এই এত ইন্টু 40। তো তুমি পেয়ে গেছো যে রো এর ভ্যালু দাঁড়াচ্ছে 40 ইন্টু 10⁻⁻6, 4 দিয়ে লিখলে 10⁻⁵ চলে আসবে আর কি। তো আমি যদি অপশন থেকে খোঁজার চেষ্টা করি, একদম 40 দিয়েই দিয়ে দিছে। একটু ক্যালকুলেশন ছিল লেন্দি, বাট তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকো এত ভাবতে হবে না, ডিরেক্টলি জাস্ট ক্যালকুলেশনগুলো করবে। ঠিক আছে, ওকে চলো তাহলে সামনেরটাই মুভ অন করি। ঠিক অপশন মার্ক করছি কিনা একটু চেক দিয়ে নিও। হ্যাঁ, মাইনাসেরটাই মার্ক করছি, ঠিক আছে। এখন কি বলা হইলো, সেকেন্ড শেল থেকে ফার্স্ট শেলে ধাপান্তর হচ্ছে, কোনটা ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন তৈরি করবে, কোন পরমাণু নিয়ে করলে সেটা ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন তৈরি করবে। দেখো আমাদের যে রিডবার্গ সমীকরণটা ছিল সেটা কীরকম বলো তো, 1/λ ইকুয়ালস টু RH ইন্টু 1 ধরো লো এন লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার। এই সব ফিক্স করে দিচ্ছে। সো আমাদের এগুলো নিয়ে আসলে প্যারা নেই, আমাদের প্যারা হবে হচ্ছে এই যে জেড অংশটা নিয়ে বা পারমাণবিক সংখ্যা নিয়ে, যেহেতু পরমাণুগুলো ভিন্ন ভিন্ন, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, হিলিয়াম, লিথিয়াম, এইগুলো দেওয়া। তো দেখো আমাদের বলছে তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম করতে ক্ষুদ্রতম ল্যামডা কমাতে, তাহলে 1/λ কি আমাদের বাড়াতে হবে না? তাহলে 1/λ বাড়ানো মানে কি এই ভ্যালুটা বাড়ানো। দ্যাট মিনস তোমাকে যদি জেডের উপর কন্ট্রোল দেওয়া হয়, একমাত্র জেডই তো ভিন্ন এই চারটার ক্ষেত্রে, তো জেডকে বাড়াতে হবে। কোন ক্ষেত্রে জেড সবচেয়ে বেশি? অবভিয়াসলি আমাদের লিথিয়ামের ক্ষেত্রে, কারণ একটা হচ্ছে হাইড্রোজেনেরই আইসোটোপ, আরেকটা হচ্ছে হিলিয়াম। সো লিথিয়ামেরটাই আমাদের কারেক্ট আনসার চলে আসবে। খুবই সিম্পল কিন্তু। ঠিক আছে, চলো আমাদের ফাইনাল যে এমসিকিউটা আমরা দেখে ফেলি। একটা বর্গ ক্ষেত্রে দুইটা বিপরীত শীর্ষতে কিউ চার্জ নেওয়া হয়েছে, আমরা তাহলে একটা বর্গ নিয়ে ফেলি, তাই না? একটা বর্গ আগে আঁকায় ফেলি। ধরো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা বর্গ। এখানে কি বলা হয়েছে, দুইটা বিপরীত শীর্ষে কিউ চার্জ আছে। তাহলে ধরো এইটা একটা শীর্ষ, এখানে কিউ চার্জ আছে, এইটা একটা বিপরীত শীর্ষ, এখানে কিউ চার্জ আছে। ওকে, অপর দুইটা শীর্ষে হচ্ছে স্মল কিউ, এখানে হচ্ছে স্মল কিউ, এখানেও হচ্ছে স্মল কিউ চার্জ রাখা হয়েছে। ওকে, বললো ক্যাপিটাল কিউ চার্জের যে কোনোটির উপর যদি লব্ধি বৈদ্যুতিক বল 0 হয়, তাহলে এই দুইটা রেশিও নিতে হবে। মনে হচ্ছে রিটার্নের ম্যাথ এমসিকিউতে দিয়ে দিছে, একটু ফাস্ট ক্যালকুলেশনগুলো করতে হবে, বুঝছো? তো তোমার এই যে ক্যাপিটাল কিউ, ওকে একজন বিকর্ষণ করতেছে এই দিকে, এই স্মল কিউ বিকর্ষণ করতেছে এই দিকে, আবার ও কিন্তু বিকর্ষণ করতেছে এই সংযোজক রেখা বরাবর, আমি যে টান দিলাম এই দিক বরাবর। তো তোমার বুঝতে পারার কথা, ধরো আমি এটাকে যদি বলি F1, এটাকে যদি বলি F2, F1 আর F2 এর ভ্যালু সেম, তাই একদম 45 ডিগ্রি মাঝখান বরাবর যাবে। তার মানে ওই দুইটা F3 এর সাথে অ্যাড হবে, বুঝতেছো? তো তোমার এখানে এফ নেটটা এইরকম হবে, দেখো যারা বুঝতে পারছো, আমাদের যে এফ নেটটা সেটা কাইন্ড অফ এরকম অবস্থা হবে যে F1 প্লাস F2 এই দুইটার তুমি লব্ধি করছো, লব্ধি কিন্তু এরকম হবে যেহেতু 90 ডিগ্রি, সেটা আবার F3 এর সাথে অ্যাড হয়ে যাবে। কেন? ঠিক একই সরল রেখা বরাবর 0 ডিগ্রিতে আছে দুইটা, সো যোগ হচ্ছে P প্লাস কিউ, ওই টাইপের ফর্মুলা। সো আসো করে ফেলি। তোমার আবার এটাও জানো তুমি যে F1 F2 এর ভ্যালু সেম, সো কষ্ট করে করবা কেন? তুমি কি জানো 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার যদি করো কি চলে আসবে? 5√2। সো সেম জিনিস করলে এইভাবে মনে রাখা যায় বর্গমূল করার ক্ষেত্রে। সো এখানে জাস্ট চলে আসবে F1√2 প্লাস হচ্ছে F3, এই পুরোটার ভ্যালু কিন্তু 0, বুঝছো? লব্ধি বল কিন্তু 0 আসবে। সো এটা ইকুয়ালস টু আমরা 0 লিখবো একটু পরে। আচ্ছা, এখানে অনেকে বলতেই পারো যে নিট বলটা 0 হবে কিভাবে? আমি তো আসলে সবগুলোকে পজিটিভ চিন্তা করে নিছি। এই দুইটা তো সেম লাইক চার্জ বা সমধর্মী চার্জ, এরা তো বিকর্ষণ করবেই, বাট হয়তো এই কিউগুলো হচ্ছে আকর্ষণ করতেছে। তো আমার যে F1 F2 এর ডিরেকশন সেটা ধরো উল্টো দিকে হবে। আমি যদি আরেকবার একটু আঁকাই, মানে একটু বোঝার জন্য আর কি, বাট পরীক্ষা এত না বুঝলেও হবে, তোমার জাস্ট ক্যালকুলেশনটা মুখ্য। তো এরা ধরো আকর্ষণ করতেছে, যে ওকে এদিকে টানতেছে, ওকে এদিকে টানতেছে। সো নিট বলটা এই মাঝখান বরাবর, ঠিক তার অপোজিটেই আবার ধরো ও বিকর্ষণ করতেছে। বুঝো না? একটু বেশি বড় দিয়ে ফেলছি, যেহেতু সেম বল একই রকম হবে। এই হলো F3, এটা হলো F1, এটা হলো F2, আর এটা হচ্ছে F1 আর F2 এই দুইটার নেট আর কি, বুঝছো? এই যে এই দুইটার লব্ধি। সো আলটিমেটলি এই তিনজন পরস্পরকে ব্যালেন্স করতেছে। সো একটা আরেকটার কি বলা যায় বিপরীতমুখী। আমি যেটা যোগ বলছিলাম সেটা আসলে যোগ না, তোমরা এরকম বিপরীতমুখী দিয়ে দিও, বুঝছো? আমি ভেক্টর ইকুয়েশন কল্পনা করতেছিলাম তাই ওইভাবে 0 কল্পনা করতাম, বাট যেহেতু বিপরীতমুখী তুমি এরকম মাইনাস করে দিও, এখানেও বলে দিই -F3। এটা এমন মুখ্য বিষয় না, তোমার রেশিওটা আনতে হবে। ওকে, আমরা এখন ভ্যালুগুলো বসাই। তাহলে আলটিমেটলি তুমি জানো যে এই যে নিট ফোর্সটা সেটা তো 0 হবে, এই যে 0 হবে। F1 এর ভ্যালু কত, এই দুইটার ভ্যালু কত, তোমার যে কনস্ট্যান্ট আমি ধরো কে রাখলাম, কিউ ইন্টু কিউ, এই যে ওর সাথে ওর বল, কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স কত বলে দিছে, আমরা ধরে নিলাম এটা ধরো এ, এই। সো নিচে চলে আসবে এ স্কোয়ার,
এতটুকের √2 সমান f3টা আমি ওই পাশে লিখতেছি k ইন্টু কিউ এর সাথে কিউ, সো এখানে তো কিউ স্কোয়ার চলে আসবে, ডিভাইডেড বাই এখানে কিন্তু ওর কর্ণের দৈর্ঘ্য কত √2a, সো √2 এর উপরে স্কোয়ার হবে, আলটিমেটলি হয়ে যাবে 2a স্কোয়ার। সো তুমি যদি একটু কাটাকাটি করো দেখো a স্কোয়ার চলে যায়, কে কিউ চলে যায়, কে একটা কিউ চলে যায়, একটা কিউ থাকে, সো আলটিমেটলি থাকবে হচ্ছে এই 2টা যদি গুণ হয় তোমার কিউ বাই কিউ এর রেশিও কিন্তু 2√2 হচ্ছে, এরকম চলে আসবে। এই আর কি, একটু বড় বা লেন্থি ম্যাথ, একটু ফাস্ট করার ট্রাই করবা। আচ্ছা একটু চেক দিয়ে নিও তো আমি কি ভুল উঠালাম কিনা, এখানে সঠিক উত্তরটা নাই বুঝছো, খুব সম্ভবত এটার আনসারটা ছিল না, সো এটা আর কি পরীক্ষা ব্ল্যাঙ্ক রেখে আসতে হবে, খুবই আনফর্চুনেট, এত কষ্ট করে অনেকে করবে দেন দেখবে যে আনসারটা নাই। সো এই যে ভর্তি পরীক্ষায় ভাগ্যও ম্যাটার করে, যে এটা তুমি ট্রাই না করলে টাইমটা সেভ হবে। সো এই ছিল মোটামুটি আমাদের এমসিকিউগুলো, এবার আমরা রিটার্নে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, আমাদের এক্স এবং ওয়াই দুইটা বস্তু আছে, ওরা কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। সো কী অবস্থা হয়েছে দেখো, ইনিশিয়ালি আমাদের দুইটা বস্তু বা ব্লক এরা হচ্ছে স্প্রিংয়ের মাধ্যমে যুক্ত। স্প্রিংটা কি সংকুচিত অবস্থায়, একটু দেখে নিই, হ্যাঁ স্প্রিংটা সংকুচিত অবস্থায় ছিল, মানে কাইন্ড অফ এরকম দুটাকে তুমি চাপ দিয়ে ধরছো আর কি, দুইটা বস্তু দুই প্রান্তে স্প্রিং জোড়া দিয়ে প্রেশার দিয়ে ধরছো, দেন জাস্ট তুমি ছেড়ে দিবা, তখন কি এটা দুই দিকে মুভ করা শুরু করে দিবে, রাইট, অপোজিটে সরে যাবে, ওই যে ওইটাই বলা আছে। পরে যখন তুমি ছেড়ে দিছো তখন পরস্পর থেকে দূরে সরে যায়। স্প্রিং থেকে যখন এটা আলাদা হয় তখন একটা বস্তুর গতিশক্তি বলছে 1 জুল হয়, মানে এটা ধরো এক্স বস্তু, এটা কি ওয়াই বস্তু বলছে, এটা ওয়াই বস্তু, একটু পরে যখন আলাদা হবে, ওরা পরীক্ষায় তো আরও ফাস্ট কল্পনা করবে, আমি এখানে জাস্ট একটু ভাবাচ্ছি দেখে আর কি, বুঝো না, আমি আর উদ্দেশ্য তো এখানে বুঝায় দেওয়াটা। সো এরা একটু পরে এরকম পরস্পর থেকে দূরে সরে যাবে, তো যখন দূরে সরে গেল, কম সরল কেন, আরও সরাই দিই, এই যে যখন দূরে সরে গেল ওই মুহূর্তে ওদের বেগ আছে অবভিয়াসলি, এই যে এই দিকে আছে ভিএক্স, এই দিকে আছে কি ভিওয়াই, অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তো একজনের গতিশক্তি বলে দিছে, এক্স এর যে গতিশক্তি সেটা আমাদের বলে দিছে, কে এর ভ্যালু সলভ করতে হবে, ওদের ভরের অনুপাতটা আবার দেওয়া আছে, তো তোমার বুঝতেই পারতেছো এখানে তোমার দুইটা আননোন, তো দুইটা আননোন সলভ করতে হলে দুইটা ইকুয়েশন লাগবে, দুইটা ইকুয়েশন কোত্থেকে পাবা, একটা ভরবেগের সংরক্ষণশীলতা আর একটা শক্তির সংরক্ষণশীলতা, এগুলো খুবই কিন্তু ক্লাসিক ম্যাথ। তো আসলে ভরবেগের সংরক্ষণশীলতা এখানে আমি অ্যাপ্লাই করে ফেলি, এটা একদম ফাস্টভাবে করা যাবে। তোমার একটা বস্তু হচ্ছে এমএক্স ইন্টু হচ্ছে ভিএক্স সমান হবে এমওয়াই ইন্টু ভিওয়াই। কীভাবে, আচ্ছা আমি মেইন ইকুয়েশনটাই লিখি, আসলে ধরো আদিতে যে ওদের ভরবেগ, আদিতে তো স্থির ছিল, সো ইনিশিয়ালি ভরবেগ 0, সেটা ইকুয়ালস টু পরবর্তীতে এমএক্স ইন্টু ভিএক্স দেন মাইনাস এমওয়াই ইন্টু ভিওয়াই, আমি একদম ডিরেকশনটা নিয়ে লিখছি আর কি, দুইজন তো অপোজিট দিকে যাচ্ছে, সো বুঝতেই পারতেছো এখান দিয়ে তুমি বের করে ফেলতে পারবা এমএক্স বলছে এক্স এর ভর ওয়াই এর 0.4 গুণ, সো তুমি চাইলে এক্স এরটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিতে পারো, যে এম ওয়াই ইন্টু 0.4 ইন্টু হচ্ছে ভিএক্স এত সমান হচ্ছে এম ওয়াই ইন্টু ভিওয়াই। সো এখান থেকে দেখো এম ওয়াই কাটাকাটি চলে যায়, ওদের বেগেরও একটা রেশিও পেয়ে গেলা, ভিওয়াই বাই ভিএক্স সেটা হচ্ছে 0.4, এই রেশিওটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, চলো এখন আমরা শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি। তুমি যখন ওদেরকে সংকুচিত করে রাখছো, স্প্রিংয়ের একটা বিভব শক্তি আছে না, হাফ কে এক্স স্কোয়ার, পরে যখন ছেড়ে দিছো সেই বিভব শক্তিটাই কিন্তু ওদের দুইজনকেই গতিশক্তি দিছে, কেয়ারফুল, দুইজনই গতিশক্তি পাইছে। সো খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, যে ইনিশিয়ালি তোমার যে হাফ কে এক্স স্কোয়ারটা ছিল সেটা পরবর্তীতে দুইজনই গতিশক্তি পাইছে, হাফ এম এক্স ভিএক্স স্কোয়ার প্লাস হাফ এম ওয়াই ভিওয়াই স্কোয়ার। এখন একজনের গতিশক্তি কিন্তু বলা আছে, তাকায় দেখো, এই যে এক্স এর গতিশক্তি হচ্ছে 1 জুল, ওই মুহূর্তে এক্স এর যে গতিশক্তি এটা আমাদের বলে দিছে 1 জুল, তাহলে আমি যদি ভ্যালুগুলো বসাই সবগুলো হাফ কেটে দেওয়া যায়, বুঝছো, কে ইন্টু এক্স বলা আছে 1 সেন্টিমিটার, তো সো 0.01, এইটার উপর আবার স্কোয়ার সমান হচ্ছে এম এক্সকে তুমি রিপ্লেস করে দাও এম ওয়াই দিয়ে, এম ওয়াই এর কত হচ্ছে 0.4 গুণ, সেটাকে লিখতে পারো 0.4 ইন্টু হচ্ছে এম ওয়াই ইন্টু, আচ্ছা আমরা তো এই গতিশক্তিটা পুরোটা জানতামই, সরি আমরা তো এই গতিশক্তি পুরোটা জানি, লেন্দি করার দরকার কি, এই গতিশক্তি জানাই আছে 1 জুল, সো আমার এটা 1 থাকলোই, প্লাস এখানে হাফটা তো চলে গেছে, তাহলে হাফ কিন্তু কাটা যাবে না কারণ আমি এই পুরোটার ভ্যালু বসাইছি, বুঝছো, কেয়ারফুল কিন্তু এগুলো পরীক্ষায় ভুল চলে যাবে, তাহলে হাফ থাকতেছে, আমি পুরোটা বসাইছি 1, আর এখানে ভ্যালু থাকবে হাফ ইন্টু এম ওয়াই কত আসবে আমার তো জানা নাই, সো আমি এম ওয়াইটাকে আপাতত রাখতেছি এইভাবেই, এম ওয়াই রেখে দিলাম, আর ভিওয়াইকে তুমি ভিএক্স দিয়ে রিপ্লেস করতে পারো, দেখো ভিএক্স এর 0.4 গুণ,
সো 0.4 স্কোয়ার ইন্টু ভিএক্স, এরকম খুবই লেন্দি আসলে। সো এইবার তোমার টার্গেট হবে কাকে রিপ্লেস করা, এই ভিএক্স আর এম ওয়াই এদের মধ্যে কোনো রিলেশন নিয়ে আসা। দেখো তুমি কিন্তু জানতা একজনের গতিশক্তি হচ্ছে 1 জুল, সো হাফ এম এক্স ভিএক্স স্কোয়ার হচ্ছে 1। আমি যদি লিখি এম এক্সকে তো এম ওয়াই এর রেসপেক্টে লেখা যায় এম ওয়াই গুণ 0.4 ইন্টু যে ভিএক্স এর স্কোয়ার, সেটা সমান দেখো ওই পাশে 2 চলে যায়। সো আমি যদি বলি এম ওয়াই ইন্টু ভিএক্স এর স্কোয়ার, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 2 ডিভাইডেড বাই 0.4। এই জিনিসটা আমরা জাস্ট ওইখানে বসায় দিব, বুঝছো? দেখো হাফ এম ওয়াই, ও আচ্ছা এখানে আমি কি করছি দেখো, আমাদের কিন্তু এই রেশিওটা বসাইলে এখানে স্কোয়ারটাও আসতেছিল। সো এম ওয়াই আর ভিএক্স স্কোয়ার পুরোটার জায়গায় আমি এই ভ্যালু বসাবো। সো আলটিমেটলি থাকতেছে দেখো হাফ ইন্টু 10⁻⁻4 ইন্টু কে, এত ইকুয়ালস টু 1 প্লাস হাফ ইন্টু 0.4 স্কোয়ার, আর পুরোটার ভ্যালু হচ্ছে 2/0.4, সেটা আসবে আবার 2/0.4। সো এখানে দেখো 2 কাটা, 0.4 দিয়ে কাটলে একটা 0.4 থাকতেছে। সো আলটিমেটলি তুমি যদি যোগ করে দাও 1.4, এই 2 যে গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই 10⁻⁻4, সেটা সমান কে। সো এটা উপরে মাল্টিপ্লাই হয়ে গেল 2.8, তো অলমোস্ট 28,000 সামথিং চলে আসবে। সো ওই তো কে এর ভ্যালু 28,000। তো চিন্তাই করতেছো কি পরিমাণ লেন্দি ম্যাথ, মানে বুয়েটে যে 3 মিনিটের মধ্যে 10 মার্কের যে ম্যাথগুলো করতে হয়, কাইন্ড অফ ওই টাইপের কাজ। জাস্ট তোমার কাছে ক্যালকুলেটর নাই, এই জন্য আরেকটু ইস্যু হচ্ছে আর কি। তবে আমি একদম ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করছি সময় নিয়ে, তোমরা আরও ফাস্টার করলে অনেকটুকু স্টেপ যেতে পারলে কিন্তু পার্শিয়াল নাম্বার পাবা, বুঝছো? আচ্ছা, আর এটা কিন্তু করার মতো ছিল, এতটা কঠিনও না। ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই। এই যে এই অঙ্কটা অনেকে পরীক্ষার হলে বসে সূত্র ডিরাইভেশন করতে গেছে, সেটা করা কিন্তু যাবে না। এই ফর্মুলাগুলো মিক্সচারের ম্যাথের ফর্মুলা আমাদের সরাসরি বইয়ে দেওয়া আছে। সো এমনিতেই সময় কম, সো তোমার কিন্তু ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতে হবে, বুঝছো? মিক্সচারের ক্ষেত্রে তোমার যে সিপি আর সিভি এদের যে মিক্সচারের ভ্যালুটা আসবে সেটা এরকম N1 CP1 যোগ N2 CP2 মোলের রেশিওতে ডিভাইড হয়, বুঝছো? ডিভাইডেড বাই N1 প্লাস N2, এরকম। সো আমার সিপি মিক্স কি আসবে তাহলে, N1 CP1, তোমার N1 তো থাকলো বসাইলাম, CP1 কত হবে, প্রথমটা হচ্ছে 1 পরমাণু। সো সিপির ভ্যালু কিন্তু এইভাবে আসে 1 প্লাস F/2R। আমি যদি একটু মনে করাই দিই, দেখো সিভি হচ্ছে তোমার F/2R, আর সিপি হচ্ছে ওই যে দুইটার বিয়োগফল হচ্ছে আর এর সমান। সো এখানে একটা এক্সট্রা 1 আছে, 1 প্লাস F/2 ইন্টু আর। সো যেহেতু তোমার এক পারমাণবিকে এফ এর ভ্যালু কিন্তু 3, বুঝছো, আর দ্বি পারমাণবিকে এফ এর ভ্যালু হচ্ছে 5। সো তোমার এই ক্ষেত্রে সিপির ভ্যালু চলে আসবে 3/2R, তো সিভি, তাহলে সিপি আসবে কিন্তু 5/2R। সো আমি যদি বসাই 5/2R যোগ হচ্ছে N2, পরেরটা কিন্তু 7/2R চলে আসবে, কারণ ওখানে এফ এর ভ্যালুই 5, আর নিচে আবার আছে N1 প্লাস N2। একইভাবে তুমি সিভি মিক্সটা বের করবা। সিভি মিক্স এই ফর্মুলা N1 CV1 যোগ N2 CV2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। সো আমি যদি ভ্যালুটা জাস্ট বসাই দিই, কি আসবে আমাদের, N1 CV তো জাস্ট 3/2R প্লাস N2, এখানে সিভির ভ্যালু আসবে হচ্ছে 5/2R, আর নিচে হচ্ছে আবার N1 প্লাস হচ্ছে N2। আমাদের ফাইনালি N1 N2 এর মধ্যে একটা সম্পর্ক লাগবে। কীভাবে পাবা, তোমাকে মিক্সচারের যে গামা সেটা বলে দিছে, মিশ্রণটার যে গামা সেটা বলে দিছে। সো গামা কিভাবে পাবা, সিপি বাই সিভি এই রেশিওটা নিয়ে। তো দুইটাকে জাস্ট ভাগ করে দিতে হবে, বুঝছো? আল্লাহ, পুরো স্লাইড ইন ফেলছি, আমরা জাস্ট দুইটাকে ভাগ করে দিব। সো দেখো আমি সিপি বাই সিভি এই রেশিও নিচ্ছি মিক্সচারেরটাই। সো তখন আমার N1 প্লাস N2 আলটিমেটলি কাটাকাটি হয়ে যাবে, এরপর দুইটার মধ্যে থেকে আর কমন আসবে, সেটাও কাটাকাটি হয়ে যাবে। তো শুধুমাত্র থাকতেছে 5/2 N1 প্লাস 7/2 N2, আর এইখানে থাকতেছে হচ্ছে 3/2 N1 আর হচ্ছে 5/2 N2, রাইট? অ্যান্ড N1 N2 এর মধ্যে সম্পর্ক চাইছে, মানে ভ্যালুগুলো বসাই দিয়ে আর গুণন করে দাও। এখানে কত হবে, 3/2 সমান, দেখো সবগুলো 2ও কিন্তু কেটে যাবে, 2ও রাখার কোনো দরকার ছিল না। 5N1 প্লাস 7N2 দেন 3N1 প্লাস 5N2, এখন জাস্ট আর গুণন করে দাও। আর গুণন করলে কি আসবে, 3 তারিখে 9N1 15N2, আর এইখানে 2 দ্বারা গুণ হলে 10N1 আর 14N2। ফাইনালি দেখো যদি এক পাশে নিয়ে একটু বিয়োগ করে N1 N2, সুন্দর একটা সম্পর্ক চলে আসে। মানে পরীক্ষার হলে করার পরে খুবই ভাল লাগবে আর কি, যদি মিলায় আসতে পারো। যাদের ফর্মুলাটা জানা ছিল, পরীক্ষার হলে ডিরেক্টলি এই ফর্মুলাটা করতে পারছে, তারা কিন্তু এটা মিলায় ফেলতে পারবে, বুঝছো? খুবই ডিফিকাল্ট কিছু কিন্তু না। ঠিক আছে, চলো আমরা পরের রিটেন কোয়েশ্চেনটায় মুভ অন করি।
কি বলা হয়েছে, এটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল। কারশফের সূত্র ব্যবহার করে প্রত্যেকটা শাখায় বিদ্যুৎ প্রবাহ বের করো। তোমার কিন্তু এখানে 3টা ইকুয়েশন আসবে, দেখো I1 I2 I3, সো 3টা ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। সো আমি করব কি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, কারশফেই অ্যাপ্লাই করতেছি বাট মেশের মাধ্যমে। ধরো এইটা আমার একটা লুপ আমি রাখলাম, আর আরেকটা আমি রাখলাম হচ্ছে এইভাবে, এই হলো আমার দুইটা লুপ। এই লুপের কারেন্ট I1 ধরতেছি, এই লুপের কারেন্ট I2 ধরতেছি। সো আমি যদি প্রথম লুপে অ্যাপ্লাই করি, দেখো এই দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, সো -50 প্লাস হচ্ছে আমার 2I1 আর অন্য লুপ আর ওই লুপ দুইটাই কিন্তু আছে এবং দুইটা অপোজিট। সো আমার এখানে আরও 2I1 আসবে, বাট I2 দেখো I2 কিন্তু নিচের থেকে আর I1 হচ্ছে উপর থেকে। আমি উপরটাকে পজিটিভ ধরছি, তাহলে I2 এরটা হবে নেগেটিভ, এই যে নেগেটিভ I2। সো আলটিমেটলি এটা সমান 0। একটু যদি তুমি সরল করে লেখো, দেখো এরকম লেখা যাবে 4, তো 4I1 পরে আবার 2 দিয়ে ভাগ করে দেওয়া যায়। সো আমি একবারে লিখতেছি 2I1 মাইনাস I2, সেটা সমান দাঁড়াচ্ছে ওই পাশে নিলে 25। এটা ধরো একটা ইকুয়েশন থাকবে। দ্বিতীয় লুপে দেখো, খেয়াল করো দ্বিতীয় লুপে কি হবে, তুমি এখান দিয়ে ঢুকতেছো মানে -20, এখানে 2 2 4 4I2 আসবে আর কি সেকেন্ড লুপের জন্য। সো আমি যদি লিখি -20 দেন ওই নিচের জন্য 2I2 প্লাস 2I2, দেন এইটার জন্য 2I2 যোগ 2I2, কিন্তু I1 হচ্ছে অপোজিট ডিরেকশন থেকে। সো -2I1 সেটা ইকুয়ালস টু 0। সো এখানেও যদি তুমি একটু সরল টরল করো, দেখবে এবার আসবে 2I2 মাইনাস হচ্ছে I1 এত সমান 10। এখন জাস্ট এই দুইটা একটু সলভ করে দাও, কীভাবে সলভ করতে পারো, এই নিচেরটাকে 2 দিয়ে গুণ করে উপরের সাথে যোগ করে দাও। দেখো আমি 2 দিয়ে গুণ করলে কি হবে, 4I2 মাইনাস 2I1 সমান হচ্ছে 20। এরপরে এটার সাথে যোগ করে দাও, এই যে এই দুইটা যোগ করে দাও। বলতো যোগ করলে কি হবে, এই 2I1 এই -2I1 কাটাকাটি, 4টা থেকে একটা কমে গেছে 3I2, সো আসতেছে 3I2, সেটা সমান হচ্ছে 25 আর 20 45। সো বোঝাই যাচ্ছে তোমার I2 চলে আসবে কিন্তু 15 অ্যাম্পিয়ার। দেখছো ফাস্ট হবে আর কি 3টা ইকুয়েশন হচ্ছে। সো I2 চলে আসলো 15 অ্যাম্পিয়ার, যে কোনো একটায় বসায় দাও, এখানে -15 পাশে গেলে 40, I1 চলে আসবে 10 অ্যাম্পিয়ার, I1 হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এখন এইগুলো কিন্তু আমাদের বের করা, আমাদের ধরা I1 I2 আমাদের লুপে ধরা। সো ওদের অনুযায়ী যদি বলি, দেখো আমার যে I1 সেটা ওদেরও I1। সো আমি বলতে পারি ওদের I1 এর ভ্যালু আমারটার সাথে মিলে যাবে, ওদের I1 আমাদেরটাই কত বলো 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে এটা মানলাম গেল। বাট ওদের যে I2 সেটা কিন্তু আমাদের I2 না, ওদের I2 হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্টটা, সেটা তো দেখা যাচ্ছে না। ওদের I2 হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্টটা, আর এই ব্রাঞ্চের কারেন্ট দেখো কীরকম, নিচের দিকে I1 উপরে I2, সো আসবে I1 মাইনাস I2, বুঝছো? ওদের যে I2 সেটা আমাদের I1 মাইনাস I2, সেটা করলে আমরা পাবো -5। সো ওদের যে ডিরেকশন সেই অনুযায়ী -5 অ্যাম্পিয়ার আসতেছে, বুঝছো? আর I3 পুরোটাই দেখো আমাদের I2 এর সমান, ওদের I3 পুরোটাই আমাদের I2 এর সমান। সো আমি বলে দিতে পারি যে I3 চলে আসবে কত, আমাদেরই I2 15 অ্যাম্পিয়ার। সো ওভারঅল এই হলো আমাদের ক্যালকুলেশন। আশা করি বুঝতে পারছি, মেশ দিয়ে করলে ইকুয়েশন সলভিংগুলো ইজিয়ার হয়, ঠিক আছে? তুমি ডিরেক্টলি কারশফও করতে পারো 3টা ইকুয়েশন করে। আচ্ছা, আমাদের ফাইনাল কোয়েশ্চেন দেখো, এটা আমাদের আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে আসছে। আমাদেরকে গতিশক্তিটা দেওয়া আছে, বের করতে বলছে সর্বোচ্চ কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য ইলেকট্রন বের হবে আর কি। দেখো তোমার ইলেকট্রন বের করতে হলে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট শক্তির আলো প্রয়োগ করতে হয়। এখন আলোর শক্তি যত বেশি, তোমার ইজিলি আরও ইলেকট্রন বের হবে, বাট মিনিমাম একটা এনার্জি তো আছে যার জন্য বন্ডটা ব্রেক করে ইলেকট্রন বের হচ্ছে, পাত থেকে নিঃসরিত হচ্ছে, রাইট? সো মিনিমাম শক্তি বা মিনিমাম কম্পাঙ্ক লাগে সেই আলো। তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ব্যস্তানুপাতিক, সো তরঙ্গ দৈর্ঘ্যের জন্য মিনিমাম না হয়ে যাবে ম্যাক্সিমাম, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে শক্তি কিন্তু কমে আসে, বুঝছে? এই জন্যই বলা হয়েছে যে সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্য। তো আমি যদি ইকুয়েশনটা লিখি, দেখো যেই আলোটা আসতেছে সেটা হচ্ছে hc/λ ইকুয়ালস টু hc ডিভাইডেড বাই তোমার ম্যাক্সিমাম যতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের আলো দরকার এত, প্লাস হচ্ছে গতিশক্তিটা 12mv²। আমাদেরকে দেখো কি কি ভ্যালু দেওয়া। আচ্ছা, প্রশ্নে কিন্তু hc দেওয়া, সো এটাকে ব্যবহার করতে হবে, এবং hcটা ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটারে দেওয়া, খুবই কেয়ারফুল হচ্ছে ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটারে দেওয়া। তো আমি বসাচ্ছি, দেখো 1240, মনে রাখো এটা কিন্তু ইলেকট্রন ভোল্ট ইন্টু ন্যানোমিটারে দেওয়া, এইভাবে লেখো তোমার ধরতে ইজি হবে। নিচে দেখো ল্যামডা বসাও, ল্যামডা কত দেওয়া, 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো। সো আমি বসাই 310 ন্যানোমিটার, এই তাহলে দেখো ন্যানোমিটার কাটা আলটিমেটলি কিন্তু ইলেকট্রন ভোল্ট আসতেছে, এই রেশিওটা প্রত্যেকটাই তো এনার্জি, সো এনার্জির একক কি আসবে, ইলেকট্রন ভোল্ট আসছে। ওকে, এত ইকুয়ালস টু এখানেও বসবে আমাদের কত, 1240। ওকে, দেন এই ল্যামডা ম্যাক্সটাই তো আমরা বের করতে চাই, এটা আসলে বলতে পারতো ডিরেক্টলি সূচন তরঙ্গ দৈর্ঘ্য,
তাই না? তো সেটাই আমরা বের করতেছি, ল্যামডা ম্যাক্স যেটা সেটাই আমি বের করব। থাকলো এই এত প্লাস, এখন কিন্তু জুলে বসাইলে হবে না, বুঝতে হবে। অনেকে ভাববে ন্যানোমিটার আছে না, কাটাকাটি যেয়ে কিন্তু ইলেকট্রন ভোল্টই চলে আসবে। দেখো এটাও আছে ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটারে, তোমার নিচেরটা তাহলে আসবে কিসে বলো, ন্যানোমিটারে। তাহলে তুমি সব কিছু ইলেকট্রন ভোল্টে নিয়ে যাও, তাহলে কি করব 4 × 10⁻⁹কে ইলেকট্রন ভোল্টে নিতে 1.6 × 10⁻⁹ বা ইলেকট্রনের চার্জ দ্বারা জাস্ট মাল্টিপ্লাই করে দিছি, বুঝছো? ওকে, দেন দেখো আমার ফাইনালি কী দাঁড়াচ্ছে, আমি 310 দিয়ে কি এটাকে কাটতে পারবো? হ্যাঁ, দেখো 3 × 4 = 12, 4 × 1 = 4, সো তোমার 4 দিয়ে কাটাকাটি করা যায়। সো এইটুকের রেশিওর ভ্যালু কিন্তু 4 চলে আসছে। ওকে, তাহলে 4 = এই 1240 ডিভাইডেড বাই ল্যামডা, আমি আর ইউনিটগুলো লিখি নাই। আচ্ছা, এখানে কিন্তু ভাগ করতে হইতো, বুঝছো? আমি কিন্তু এটা ভুল লিখছি। ইলেকট্রন ভোল্টে যদি জুল থেকে নিতে চাও, এত ডিভাইডেড বাই 1.6 10⁻⁹ এইটা লিখতে হইতো আর কি, বুঝছো? সো 10⁻⁹ 10⁻⁹ কাটাকাটি 4/1.6 থাকতেছে। সো এটা হচ্ছে 4/1.6। এই ক্যালকুলেশনটা যদি করি, আমি 16 দিয়ে কল্পনা করবো, বুঝছো? আমি এটাকে ভাববো এরকম যে আসলে এখানে আছে 4 আর নিচে 16, নিচে 10 গুণ করছি, তাহলে উপরে আবার 10 গুণ করি। এই দেখো 4 4 4 16, এরপর 2 দিয়ে কাটো, উপরে 5 নিচে 2, সো বেসিক্যালি আড়াই। দেখছো কত ইজি একটা ক্যালকুলেশন, কীভাবে করতে হয়, এটা আড়াই চলে আসবে। 4-এর থেকে আড়াই বিয়োগ করে দাও, সো 4-এর থেকে আড়াই চলে গেলে 1.5, তাহলে 1.5 সমান হচ্ছে 1240 বাই ল্যামডা, মানে তোমার ল্যামডার ভ্যালু দাঁড়াবে 1240 ডিভাইডেড বাই 1.5। 1.5 মানে কি বলো, 3/2 না? তো তুমি জাস্ট ফাইনালি লিখে দিবা ল্যামডা সমান 1240, 3/2 মানে 3 দিয়ে ভাগ 2 দ্বারা গুণ, এই আর কি। তো তুমি আর কি এভাবে রেখে দিলেও হয়ে যাবে রিটার্নে, বাট আলটিমেট ক্যালকুলেশনটাও চাইলে করতে পারো, একটু ভাগটা নিজেরা দেখে নি, ওইটুকু আর আমি করতেছি না। তো এখানে মজার বিষয় হচ্ছে ম্যাথটা ইজি, বাট এই যে এখানে যে ল্যামডাটা ন্যানোমিটারে থাকে, এটা অনেকে বুঝবে না। সো আনসারটা কিন্তু ন্যানোমিটারে চলে আসবে, এবং এইখানে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করাটা, আমিও কিন্তু একটু ভুল করছিলাম, আমি গুণ করে দিয়েছিলাম, এটা আসলে ভাগ যাবে, ওইটা সিলি একটা মিস্টেক করছিলাম। সো এই ছিল মোটামুটি আমাদের ডিউ 23-24 সেশনের ফিজিক্স কোয়েশ্চেনটা সলভ। আমি মোটামুটি চেষ্টা করছি যতটুকু এক্সপ্লেনেশন দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, কারণ সলভ তো তোমরাও করবা, দু একটা জিনিস একটু অ্যাপ্রোচগুলো দেখানো বা একটু এক্সপ্লেইন করে দেওয়া, সেটা আমি চেষ্টা করছি। সো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।